বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে সার্জিসের এমন কথা শুনে বিএনপির নেতাকর্মীরা বলছে যে ভাই, এই জুলাই আগস্টে শহীদদের রক্তের উপর দাঁড়াইয়া তুমি যে 2 মাস না যাইতেই বা 3 মাস না যেতেই বিয়ে করে ফেললা, তো তোমার কি লজ্জা লাগে নাই? তার সত্যতা নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে, উদ্বেগ রয়েছে, উৎকণ্ঠা রয়েছে। সেনাবাহিনীতে কি ঘটছে এই মুহূর্তে? সেনা অভ্যন্তরে কি পাল্টা সংঘটিত হচ্ছে? বিশেষ করে ভারতের বিভিন্ন গণমাধ্যম গত কয়েকদিন ধরে এরকম বিভিন্ন স্পর্শকাতর সংবাদ প্রকাশ এবং প্রচার করছে। গত কয়েক ঘন্টা আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইসলামিক দলের নারী নেত্রীদের উপরে হামলা চালিয়েছে কিছু দুর্বৃত্ত। এই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম করে। তারা এই সংগঠনের নেতাকর্মী পরিচয়ে পরিচিত। জামায়াতে ইসলাম বাংলাদেশের নারী নেত্রীরা তাদের একটি বৈঠক করতেছিলেন, সেই বৈঠকে গিয়ে এই ধরনের হামলা করেছে, যেখানে তাদের পর্দা, বোরকা, স্কার্ফ টেনে হিঁচড়ে খালি মাথায় রাস্তার উপরে দাঁড় করিয়ে রেখেছে, গালে চর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল ও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে। সার্জিসের এমন কথা শুনে বিএনপির নেতাকর্মীরা বলছে যে ভাই, এই জুলাই আগস্টে শহীদদের রক্তের উপর দাঁড়াইয়া তুমি যে 2 মাস না যাইতেই বা 3 মাস না যেতেই বিয়ে করে ফেললা, তো তোমার কি লজ্জা লাগে নাই? তোমার কাছে তোমার বিয়েটা জীবনের যতটা গুরুত্বপূর্ণ ছিল, ততটা বিএনপির কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ। গত 17 বছর ধরে অপেক্ষা করছে। দর্শক, রাজনীতির মাঝে নতুন এক সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যখন আমাদের প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেব তিনি বলছিলেন যে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে মাথায় রেখে আগামী অক্টোবরে, মানে এখন মার্চ মাসের প্রায় মাঝামাঝি সময় চলে আসছে, যে অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইভেন তারা কোন শক্তির চাপের কাছে মাথা নত করবেন না। এই মুহূর্তে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার, আর সেই জন্য তারা ডিসেম্বরকে মাথায় রেখেই নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। ইভেন আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকার বা বিদেশিদের যে দূতাবাসের যারা এখানে রাষ্ট্রদূতরা আছেন তাদের কাছে দেওয়া সাক্ষাৎকারেও সিএসি বলছিলেন যে নির্বাচনটা আগামী ডিসেম্বরই হবে। আর এতেই অনেকটা মাথা গরম হয়ে গেছে আমাদের এই সার্জিসদের। এখন প্রশ্ন হচ্ছে, সার্জিসটা কি জুলাই আগস্টের বিচারের দাবিতে আসলে সোচ্চার, নাকি পেছনে অন্য কিছু? সমীকরণটা বলছে পেছনে হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। তারা মানিক মিয়া এভিনিউ ঠিক সংসদের সামনে সোজা রোডটার দিকে দাঁড়াইয়া যে প্রোগ্রামটা করছে, হাসনাতের বক্তব্য ছিল এই রোড দিয়ে সোজা সংসদে যাওয়ার জন্যই আমরা এখানে দাঁড়াইছি। তো সংসদের রাস্তাটা কি আসলে এত সোজা? এটা এত সোজা না। এটার জন্য আলাদা কিছু দরকার লাগে, যেটা এই মুহূর্তে ছাত্রদের কাছে নেই। সেটা হচ্ছে একতা। ইভেন জাতির যে আশা আকাঙ্ক্ষার জায়গায় তারা আজ থেকে 6 মাস আগে অবস্থান করত, এখন তাদের যারা টিম মেম্বার স্টুডেন্টসরা তারাই তাদেরকে প্রটেস্ট করার জন্য মানে নতুন রাজনৈতিক দল চিন্তা করছে। খেয়াল আছে তো, ইসমাইল সম্রাট তিনি বলছিলেন যে প্রাইভেট সহ অন্যান্য যারা স্টুডেন্টরা আছে, বৈষম্য বিরোধী সমন্বয়করা, তারা নতুন করে একটা রাজনৈতিক দল মাঠে আনতে পারে। বিএনপির বক্তব্য যে আমরা দীর্ঘদিন যাবত 16-17 বছর যাবত যে নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, বিএনপির অনেক মানুষ মারা গেছে, গুম হয়েছে, খুন হয়েছে, বা জামাতও এই জিনিসটাই চাইতো। আজকে যখন ওই মুহূর্তটা আসছে তখন নির্বাচনকে পেছানোর আর কোনো সুযোগ নেই।
বরঞ্চ রিজভী সাহেব বলছেন যে জুন জুলাই তো নির্বাচন হইতে পারে, কেউ কেউ বলছেন 5ই আগস্ট এই দিনটাকে ঐতিহাসিক করার জন্য ওই সময় নির্বাচন দরকার। এখন ছাত্ররা কেন চাচ্ছে, মেইন রিজন হচ্ছে তাদের দলটা এখনো নিবন্ধন পায় নাই। কি ঘটছে এই মুহূর্তে? সেনা অভ্যন্তরে কি কু পাল্টা কু সংঘটিত হচ্ছে? বিশেষ করে ভারতের বিভিন্ন গণমাধ্যম গত কয়েকদিন ধরে এরকম বিভিন্ন স্পর্শকাতর সংবাদ প্রকাশ এবং প্রচার করছে। গত কয়েক ঘন্টা আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া খুবই স্পর্শকাতর একটি সংবাদ দিয়েছে। এরকম সংবাদ আরও আগে থেকেই পাওয়া যাচ্ছে, আমরা জানি না এর সত্যতা কতখানি। টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে যেটি বলছে যে শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। আবার অন্য অন্য মাধ্যম থেকে আমরা যে খবর পাচ্ছি যে তাকে আটক করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। ভারতের মোটামুটি যেই ট্র্যাডিশনাল মিডিয়া তারা যেগুলো বলছে, যেটি বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে কুয়ের একটি পরিকল্পনা করা হচ্ছিল ওই শীর্ষ কর্মকর্তার মাধ্যমে, এবং তিনি পাকিস্তানের অনুসারী। এর মধ্যে গত 2 মাসে তিনি বেশ কয়েকটি বৈঠক অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি করেছেন, পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, এবং বাংলাদেশের মধ্যেও একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। যখন এই খবরটি প্রকাশ হয়ে যায়, ফাঁস হয়ে যায়, সেনাপ্রধানের কানে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই সংবাদটি পৌঁছায়, তখন নাকি তাকে নজরবন্দি করা হয়েছে। আমি সঙ্গত কারণেই তার নামটি প্রকাশ করতে চাচ্ছি না। আপনারা ইচ্ছা করলে টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়া টুডে এ ধরনের সংবাদ মাধ্যমে ঢুকে আপনারা দেখতে পারেন। এবং এই সংবাদ মাধ্যমগুলোতে গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির দিনে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেটারও কিছুটা উদ্ধৃত এখানে করা হয়েছে। তিনি সেখানে যে কথাগুলো বলেছিলেন যে দেশে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তা আমরাই তৈরি করেছি, এবং রাজনৈতিক দলগুলো এরকম কাদা ছুড়াছুড়ি হানাহানিতে লিপ্ত থাকলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তার ওই বক্তব্যকে সরকারের একটি অংশ নিঃসন্দেহে অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তাকে শত্রুপক্ষ মনে করছে। সেনাপ্রধান অন্য কারো পার্সপেক্টিভ সার্ভ করছেন কিনা এমন প্রশ্ন তাদের মধ্যে দেখা দিয়েছে, এবং সরকারের একাধিক উপদেষ্টা, মাহফুজ আলম, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, তারা সরাসরি সেনাবাহিনীকে ইঙ্গিত করে নানান ধরনের মন্তব্য করছেন, যেগুলো কোনো অবস্থাতেই সমীচীন নয়। বারবার আমি একটি কথা বলছি, মন্ত্রিত্বের চেয়ারে থেকে এ ধরনের প্রকাশ্য মন্তব্য করা কোনোভাবেই ঠিক নয়। আমরা সাধারণ মানুষ সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করতে গেলেও অনেক ধরনের সেন্সরশিপের মধ্য দিয়ে অনেক সচেতন থেকে আমরা মন্তব্য করি, খুবই স্বাভাবিক। সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী, তাদের সম্বন্ধে আমরা জানাতন খবর, জানাতন কথা যেখানে সেখানে বলবো, এটা তো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং সেনাপ্রধান যখন গত কয়েকদিন আগে 3 দিনের সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে 3 দিনের সফরে গেলেন, ভারতের বিভিন্ন নন ট্র্যাডিশনাল মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেলে নানান ধরনের খবর বেরোচ্ছিল। তার সংবাদগুলো উত্তেজনাকর। যেমন কোনো কোনো সংবাদে বলা হচ্ছিল যে সেনাপ্রধান যখন দেশে ফিরবেন 3 দিনের সফর শেষে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হবে, কিন্তু আটক করা হয়নি, আমরা সে ধরনের কিছু দেখিনি। তিনি নাকি গ্রেপ্তার এড়াতে বা তাকে আটক করা হতে পারে এই ধরনের সংবাদ তিনি পাওয়াতে তিনি তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন। এ ধরনের কোনো খবরের সত্যতা আমরা পাইনি, যেটি বাস্তবতা। জেনারেল ওয়াকারুজ্জামানের জীবন ঝুঁকির মধ্যে, এটুকু অন্তত আমি মনে করি। তখন সেনাবাহিনী জনগণের স্বার্থে অনেক ধরনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করে যাচ্ছে, যেগুলো অনেকে পছন্দ করছে না। ভারতের বিভিন্ন গণমাধ্যমে যেই শিরোনামগুলো আরও প্রকাশ পাচ্ছে, যেগুলো এসেছে, জাতিসংঘ ঢুকছে 3 দিনে, বাংলাদেশের বায়ু ও নৌসেনা প্রধানের প্রাণ বাঁচাতে ছুট, ভারত সেনার বাংলাদেশে ঢোকার অধিকার, ইন্দিরা মুজিব চুক্তি ফাঁস, ওর মধ্যে নাকি কি ছিল যে কোনো সময় ভারতীয় সেনারা বাংলাদেশে ঢুকতে পারবে, এ ধরনের খবর ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশি লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে ওই শীর্ষ কর্মকর্তা যাকে নজরদারি করা হয়েছে বলে দাবি করেছে ভারতের ইন্ডিয়া টুডে এবং টাইমস অফ ইন্ডিয়া, সেই সেনা কর্মকর্তা নাকি ISI এর
সঙ্গে গোপন আঘাত করেছে। সেনাপ্রধান নিঃশব্দে গভীর রাতে বাংলাদেশে অভ্যুত্থান ঘটালেন। অভ্যুত্থান কোথায় ঘটিয়েছেন? সেনাবাহিনী কি ক্ষমতা নিয়েছে? 72 ঘন্টা আগেই ফাঁস কত তারিখ জাতিসংঘ ঢুকে সেনাপ্রধানকে হত্যা করবে। এই যে খবরগুলো প্রকাশ পাচ্ছে, এগুলো ভারতের দিক থেকে হয়তো ঠিক আছে, তাদের স্বার্থের জায়গা থেকে এই ধরনের খবরের অনেক কিছু গুজব আকারে ছড়াচ্ছে। এতে ভারত লাভবান হতে পারে, সেনাবাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টি করে তারা যে কোনো স্বার্থ হাসিল করতে পারে। কিন্তু মানুষও এগুলো বিশ্বাস করছে। ভারতের গণমাধ্যম কি লিখলো না লিখলো তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেকে এগুলো বিশ্বাস করছি। কেন বিশ্বাস করছি? কারণটি হচ্ছে সময়টা তো খুবই অস্বস্তিকর, ঘোলাটে পরিস্থিতি, এবং এই খবরগুলোর অধিকাংশ যে গুজব, এটি আমি নিজে মনে করি। আবার সব কিছু যে উড়িয়ে দেওয়ার মতন তা নিশ্চয় নয়। বাংলাদেশে মৌলবাদের আস্ফালন আমি শুরু থেকেই, গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে, আপনারা আমার যে ভিডিও কন্টেন্টগুলো যারা দেখেন, নিয়মিত দেখেন, তাদের নিশ্চয় খেয়াল করার কথা। আমি 2024-এর 20 বা 22 আগস্ট থেকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশে যে মৌলবাদের আস্ফালন, ইসলামিক দলের নারী নেত্রীদের উপরে হামলা চালিয়েছে কিছু দুর্বৃত্ত। এই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম করে। তারা এই সংগঠনের নেতাকর্মী পরিচয়ে পরিচিত। জামায়াতে ইসলাম বাংলাদেশের নারী নেত্রীরা তাদের একটি বৈঠক করতেছিলেন, সেই বৈঠকে গিয়ে এই ধরনের হামলা করেছে, যেখানে তাদের পর্দা, বোরকা, স্কার্ফ টেনে হিঁচড়ে খালি মাথায় রাস্তার উপরে দাঁড় করিয়ে রেখেছে, গালে চর থাপ্পড় মেরেছে। যেই সকল নারীরা ওখানে বৈঠকে উপস্থিত হয়েছে তাদেরকে ভৎসনা দিয়েছে, গালিগালাজ করেছে। এটা আমি বলছি এখন থেকে 20, 30, 50 বছর আগের কথা নয়, কিংবা শেখ হাসিনার আমলের কথাও নয়। আমি বলছি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ গঠন হওয়ার এই বাংলাদেশের বর্তমান চিত্রের কথাই বলছি। আমরা জুলাই বিপ্লব করেছিলাম যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সকল ধর্মমতের মানুষরা স্বাধীনভাবে তারা তাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করবে এই চিন্তার আলোকে। হাসিনার ফেসিবাদ থেকে মুক্ত হয়ে বাংলাদেশে সব দল মতের মানুষরা স্বাধীনভাবে কাজ করবে। স্পেশালি ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মভিত্তিক মানুষদের কার্যক্রম পরিচালনায় কোথাও কোনো বাধা আসবে না। আমরা পুরুষদের মাহফিলগুলোতে বাধার নজির দেখেছি ইতিমধ্যেই। বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যে রাজনীতিবিদেরা ইসলামিক স্কলারদেরকে বিভিন্ন ব্যঙ্গোক্তি করে, কটূক্তি করে বক্তব্য দিয়েছেন, সেটাও আমরা শুনেছি। কিন্তু আমরা এটা শুনে অবাক হয়েছি যে নারীরা তাদের নিজেদের নেতাকর্মীদেরকে নিয়ে একটি বাসার ভিতরে বৈঠক করছেন, সেই বৈঠকের উপরে গিয়ে আপনি হামলা করবেন এবং সে হামলাটা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নামে নেতাকর্মীরা করবেন, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা যেই হোক, এই হামলাটা যদি জামায়াত ইসলামের পক্ষ থেকে বিএনপির কোনো নারীর উপরে আক্রমণ করত, সেটা যেমন সুন্দরভাবে মেনে নেওয়ার সুযোগ নেই, তেমনি জামাতের নেতাকর্মী পরিচয় দেওয়ার কারণেই যে তার উপরে মহিলা হওয়ার পরেও আক্রমণ করবে, সেটাও আমার এই দেশের নিয়মে নাই। স্বাধীনতা বিরোধী কাজ, বিশেষ করে 24-এর অভ্যুত্থানের বিরুদ্ধ কাজ হচ্ছে এটা। আপনারা নিশ্চয়ই জানেন যে নারীদের অধিকারের জন্য বাংলাদেশে বহু কথা হয়। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য কথা হয়। ছোট পোশাক নারী পরতে পারবে না কেন, সে কারণে রেল লাইনের পাশে তাদের কি বলে মানববন্ধন হয়। কিন্তু কোনো বোরকাওয়ালি, কোনো ইসলামিক পরিচর্যায় যারা বড় হতে চান, তারা কোনো বিপদে পড়লে এদেশের কোনো নারীবাদী, এদেশের কোনো রাজনৈতিক অর্গানাইজেশন তাদের পাশে দাঁড়ায় না। এ এক ভিন্ন বাংলাদেশ, যেই বাংলাদেশে যে যার স্বার্থে কথা বলে, এর বাহিরে কথা বলে না। এই নারীরা আমাদের মা, এই নারীরা আমাদের বোন, এই নারীরা আমাদের সহধর্মিণী, এই নারীরা আমার পরিবারের সন্তান, এই নারীরা আমার আত্মীয় স্বজন, সব কিছুই এই নারী। এবং এই পৃথিবী চলছে এই নারীদের থেকে জন্মগ্রহণ করা আমাদের এই সকল মানুষের ভিড়ে। কিন্তু আজকে আমরা সেই নারীদের উপরে যে ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন দেখাচ্ছি,
সেটা কখনোই আমাদের জন্য শুভকর নয়, সুন্দর নয়। বিশেষ করে ধর্মীয় পালন করতে গিয়ে ইসলামিক কোনো একটি অর্গানাইজেশন তার নেতাকর্মীদেরকে নিয়ে বসবে, কথা বলবে, সেখানে তারা আলোচনা করবে, সেটা মন্দের তো কোনো কিছু নেই। এটা তো তার নৈতিক অধিকার। এদেশে যদি একটি গান হতে পারে, কনসার্ট হতে পারে, সিনেমা চলতে পারে, নায়ক নায়িকাদের অভিনয় চলতে পারে, বিভিন্ন নামে বেনামে আওয়ামী লীগের আপনার কি বলে মহিলা লীগের কাজ চলতে পারে, মহিলা দলের কাজ চলতে পারে, এভাবে করে ছাত্র ছাত্রীদের সংগঠনের কাজ চলতে পারে, জামাতের মহিলারা কাজ করবে, তাতে বাধা দেওয়ার কি আছে? আপনি তার সাথে লড়াই করবেন, আদর্শিক লড়াই করবেন। আমি যেটা সবসময় বলি, দল পেশে কথা নয়, বরং আমাদের জনতার দাবি কি, সেই দাবিটাকে উপেক্ষিত করে আমরা কেন বারবার জনগণের বিরুদ্ধাচারণ করছি, এটা আমার বুঝে আসে না। আজকের সমগ্র পত্রপত্রিকায় এই নিউজটি এসেছে যে এই নারীদেরকে আক্রমণ করেছে বিএনপির পরিচয় দেওয়া কিছু নেতারা। তারা কি করেছে শুনলে আপনি অবাক হবেন যে জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলছেন, মিয়া গোলাম পরোয়ার সাহেব, যে ঝিনাইদহের মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপরে বিএনপির সন্ত্রাসীদের হামলার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। জামাতের নারী নেত্রীদের উপরে বিএনপির সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনা গত 5ই আগস্টের পূর্বে আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী তাণ্ডবকেও হার মানিয়েছে। দেশবাসীর সবাই অবগতির জন্য তিনি উল্লেখ করেছেন যে রবিবার সকাল 10টার দিকে মহেশপুর উপজেলার বাঁশবাড়ি ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। ওই সময়